জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে, হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে, বলছে বাতাস আয় রে পাল্টে আয়, দেখতে দেখতে সবই পাল্টে যায়। পাল্টায় মন পাল্টায় ছাদ পাশ, রাস্তায় আসে নতুন রুটের বাস, পাল্টায় চেনা মুখের দেখুন হাসি, পাল্টাও তুমি তোমায় দেখতে আসি। পাল্টায় নাম ভাড়াটের তালিকায়, বলছে বাতাসায় পাল্টাবি আয়। ও না, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে কি জানেন, যে আপনি আমাদেরকে সাবজেক্ট বানাতে পারবেন না, আমরা আপনাকে জিজ্ঞেস করব। এইটাই এখনকার স্টাইল, মানে আপনার যে থিম আরবানাইজেশন এবং কোট অ্যান্ড কোট আরবান কালচার, সেইটা তো ডেফিনেটলি আমাদের মধ্যে আসছে, সেটা দেখা যাচ্ছে, এবং সেটার পেছনে যে ড্রাইভিং ফোর্স সেটা ক্যাপিটালিজম, এগুলো সবই প্রায় কমন সেন্স এখন। মানে ক্যাপিটালিজম আমাদের জীবনের নানা ক্ষেত্রেই কিন্তু পুঁজিবাদ ঢুকে গেছে, এবং আমাদের লাইফস্টাইলের মধ্যে সেই চেঞ্জ আসছে। এখন রিসেন্টলি ফাস্টফুডের কালচার ছিল, সেটা তো শিফট করছে, নতুন নতুন এই জিনিস অ্যাড হচ্ছে, আমাদের গ্যাজেটসের ব্যবহার প্রচুর। মানুষ ঢাকা শহরের রাস্তা দিয়ে যায় যারা এখানকার অনেক কিছু অ্যাক্সেস করতে পারে না, যেটা আমরা হয়তো এখন পারি, বা মিডল ক্লাস সেটাকে অ্যাক্সেস করছে। সেই পার্থক্যটা তো বিরাট। ঢাকা শহরের যে বিরাট বড় বস্তি, পৃথিবীর সকল বড় শহরের মতোই তা আমাদেরও ঢাকার প্রান্তগুলো, সব প্রান্তই একরকম। সবচেয়ে ইন্টারেস্টিং লাগে ঢাকা শহরের যে 90s এর ফটোগ্রাফগুলো দেখি, কিংবা লেট 80s এর, ওগুলোর সাথে যদি এখনকার ফটোগ্রাফ দেখা হয় একই জায়গার, মানে এই চেঞ্জটা এত, মানে কি বলবো, এত স্পষ্টভাবে বোঝা যায়, এত ড্রাস্টিক, তাই না? ড্রাস্টিক, ভয়াবহ, হ্যাঁ, ভয়াবহ ধরনের চেঞ্জ। কেল্লারে কেন্দ্র করে কিন্তু এক অর্থে একটা মডার্ন ঢাকা গইরা উঠছে, 100 বছরের ঢাকা। আগে এইটা ছিল একটা পুরান ঢাকার মানে হৃৎপিণ্ড, বিকেলে সুস্থ শ্বাস নেওয়ার একটা জায়গা। কলকাতার চেয়ে একটা প্রাচীন শহরে আমার জন্ম, এবং আমরা সালা 48 বছর ধরে এই শহরে আসি, ঘোরাঘুরি করতেছি, এই শহরের আলো বাতাসে বড় হয়েছি। একটা দিনের জন্য এই শহরকে ইয়ে করিনি। আমি পৃথিবীর যেখানেই যাই 7 দিন পরে শালা পাগলা অবস্থা, ঢাকা কখন যাবো, যানজটের মধ্যে কখন থাকবো, এটা তো একটু রক্তের মধ্যে ঢুকে গেছে। আগে বাড়ি বানানোর কনসেপ্ট যেটা ছিল, যে একটা লং টার্মের জন্য বাড়ি বানানো হচ্ছে, তারপর সে সেখানে জীবন যাপন করবে। আর এখন প্রতিনিয়ত আসলে বাসার ডিজাইন চেঞ্জ হচ্ছে, বাড়ি বদল হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, এবং দেখা গেছে যে 20 বছর 10 বছর আগের বাড়ি আবার ভাড়া দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, আরো বিজনেস ফ্রেন্ডলি করার জন্য ভেঙে ফেলা হচ্ছে, আবার নতুন করে বাড়ি তৈরি করা হচ্ছে। সো মানে জামা বদলের মতো বাড়ি বদলের বিষয়টাও একই রকম হয়ে গেছে।
কারো কারো জীবন দশায় হয়তো সে সারা জীবনই ওখানে দেখবে যে প্রতিনিয়তই কনস্ট্রাকশন হচ্ছে, আজকে এটা হচ্ছে তো কালকে ওটা হচ্ছে, সো কখনো কমপ্লিট হবে না সিটিটা, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। মানে এইটা আসলে মানে সহনীয় পর্যায়ে আর থাকছে না। ঘিঞ্জি, এত কনজাস্টেড যে দুইটা বাড়ির মাঝখানে একটা ক্রেডিট কার্ড রাখারও জায়গা নাই, যদি ক্রেডিট কার্ড কিনে আটকে যাবে। তারপরে একটা পুরনো বাড়ির ছাদের মধ্যে আমরা দাঁড়ায় আছি, এইসব বাড়িগুলো তো কিছুদিনের মধ্যেই থাকবে না, হয়তো ভেঙে, এখন এটা প্রত্নতাত্ত্বিক ভাঙার অবস্থা। তা আমাদের ছোটোবেলায় এরকম যে ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পেছনে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই এক বাড়ি থেকে আর এক বাড়ি চলে যাওয়ার খুব সহজ রাস্তা থাকতো, এক বাড়ি থেকে ইচ্ছে করলে আরেক বাড়ি যাওয়া যেত। কিন্তু এইটা কালের বিবর্তনে এখন হয়তো আর সম্ভব না, এখন অনবরত বাউন্ডারি দিয়েও প্রচুর জায়গা নষ্ট হচ্ছে। এবং আমরা যে কোনো বাড়ির দিকেই তাকালে দেখতে পাবো যে দুইটা বাড়ির মধ্যে একটা বাউন্ডারি, ওই যে একটা বাউন্ডারি ওয়াল। কিন্তু কিছুদিন আগে হলেও দেখা যেত যে নাই, বাউন্ডারি ওয়ালটার প্রয়োজন নেই, আর প্রচুর গাছপালা থাকতো, মানে ছোট ছোট বাড়ি আর প্রচুর গাছপালা থাকতো। এখন যেমন গাছপালা নেই, একটা ঘরের পাশে আর একটা ঘর, একটা ঘরের পাশে আর একটা ঘর, ওই যে আর একটা বাড়ি, ওইটার সঙ্গে আবার লেগে আছে একটা ছোট ঘর, ওইটার ফাঁক দিয়ে একটা বাড়ি চলে যাচ্ছে। এত যে বাড়ির পরে বাড়ি, যে নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নাই, নিঃশ্বাস ফেলারও কোনো জায়গা নেই। রাস্তার নাম পাল্টায় একদিন, ধারা পাল্টায় মাও সে তুমির চিন, প্রেম পাল্টায় শরীর পাল্টে যায়, ডাকছে জীবন আয় পাল্টাবি আয়। না মানে একটা লেভেল পর্যন্ত তো অবশ্যই এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আমরাও আছি, সেটা আসলে অস্বীকার করার কিছু নাই। আমি এটা রেজিস্ট করার চেষ্টা করি। আমার কাছে যেটা মনে হয় যে মানে পুঁজিবাদী যে সিস্টেম, হ্যাঁ, এই সিস্টেম এত পাওয়ারফুল, এত শক্তিশালী, হ্যাঁ, এইটার মধ্যেই আসলে আমরা সবাই আছি। মানে আমি চাইলেই যে এর বাইরে থাকতে পারবো, মানে ইটস নট লাইক। পাবলিক ট্রান্সপোর্ট যদি থাকতো আজকে, তাহলে আমার ধারণা যে আমরা হয়তো মানে দরকারই ছিল না আমাদের দুজনের জন্য একটা গাড়ি, ঢাকা শহরে আরেকটা গাড়ি বাড়ানোরও দরকার ছিল না। আমাকে যখন কার লোন নিচ্ছে তখন আমি কার লোন নিয়ে একটা গাড়ি কিনছি, হ্যাঁ, মানে আমাকে কিন্তু এদিকে প্রতিনিয়ত মানে নানা কিছু প্রণোদনা দিচ্ছে, উস্কানি দিচ্ছে, মানে নানাভাবে প্রমোট করছে, আমি তার ফাঁদে পড়ছি এভাবে আমি বলতে আগ্রহী না। আসলে আমি খুব ডেলিবারেটলি মানে যেগুলো করছি সেগুলো আমি সব কিছু বুঝতে পারছি। बचपन के दिन भुला न देना, लंबे है जीवन के रास्ते, आओ चले हम गाते हंसते, ओ दूर देश एक महल बनाए, प्यार का जिसमें दीप जलाए, আরে মিয়া ঢাকায় কি আলিস্তান জীবন কাটাইছি হালে, খেয়াল করছো? হ্যাঁ, মানে যে জৌলুস ছিল এবং বাড়ি বাড়িতে পাঠাইতেছে, খিচুড়ি পাঠাইতেছে, বিরিয়ানি তৈরি হইতাছে, কিন্তু এইটা নষ্ট হয়ে গেল কে? মানুষ বাইরে গেছে, মানুষ বাইরে গেছে, লোভ, ইকোনমিক্যাল চিন্তা ভাবনা, এগুলো নানা কিছু ঢুকছে, কিন্তু আত্মাটা মরে গেছে। কিন্তু তার থেকে হচ্ছে মানুষ যে নিজেরাই নিজের চারদিকে একটা মরণ বেষ্টনী তৈরি করছে, এটা কিন্তু তারা নিজেরাই জানছে না। আমি যে ঢাকাকে দেখেছি এই জিনিসটাই বলি যে আমাদের তখনকার মধ্যে যে মানুষে এখানে উচ্চবিত্ত মানুষ খুব বেশি ছিল না, রুচি সম্পন্ন মিডল ক্লাস ছিল, মধ্য থেকে ও একটু হয়তো এই শ্রেণীটা এখন অসম্ভব মিক্সড কালচারের মধ্যে পড়ে সানি ভাই, একে শনাক্ত করা ডিফিকাল্ট হয়ে শনাক্ত করা। অন্য বাতাস নিয়ত পাল্টে দিচ্ছে, এমন কি সব পাল্টে যাবার ইচ্ছে, জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে,
ধন্যে হাওয়া পাল্টে দেবার ইচ্ছে। হোমটা কি সুইট হোম এই শহরে? সুইট হোমের কনসেপ্টটা একটু ভুয়া টাইপের। এটা সবসময় গিভেন একটা জিনিস, সারা জীবনই সুইট হোমের একটা কনসেপ্ট ছিল যে সব ক্যাওয়াটিক, কিন্তু হোমটা হচ্ছে শান্তির নিট, শান্তির জায়গা। হ্যাঁ, বিজ্ঞাপনের ভাষাও ওরকম আছে, কিন্তু আসলে সুইট হোমের কনসেপ্টটাই খুব হিস্টোরিক্যালি একটা সময়ের তৈরি হওয়া কনসেপ্ট, যে সময় মানে একটা চাকরিজীবী মিডল ক্লাস তৈরি হচ্ছে, একটা এরকম আরবান সিটি লাইফ তৈরি হচ্ছে, আরবান ছোট্ট ছোট্ট যে পরিবার, এর সাথে এই সুইট হোমের কনসেপ্টটা যুক্ত। মানে হোমের মধ্যে তো কত আনসুইট ব্যাপারও আছে, মানে ওইভাবে বললে শুধু মানে আনসুইট যেমন আছে, আর ধরো যে বস্তিতে জীবনযাপন করে তার জন্য এই সুইট হোমের কনসেপ্ট কিভাবে কাজ করে, মিডল ক্লাস ফরমেশনের সাথেই এই কনসেপ্টটা আসছে আসলে। তার সাথে ইয়েও মানে এটা তো ক্যাপিটালিস্ট একটা ইয়ে, আপনি দেখবেন যে আর্চিজের ইয়ের মধ্যেও কিন্তু হোম সুইট হোম, ওইটা একটা খুবই মানে ট্যাগ লাইন না, ক্যাপিটালিজমের সাথেও খুব যায় এই জিনিসটা। আমার কাছে মনে হয় কি আমাদের লাইফটা কিছুটা এরকম যে অনেকগুলো পকেট পকেট পকেট, কি মানে প্রত্যেকটা পার্টের জন্য আমাদের কিছু সময় বরাদ্দ। হ্যাঁ, তেমন করে ফ্যামিলিটাও আমার একটা পকেট, যেটার জন্য আমার কিছু সময় বরাদ্দ আছে। বিভিন্ন ভারী ভারী শব্দ আছে যে নগর দর্পণে নিজের প্রতিবিম্ব দেখা হতো, আমার এইগুলি নাই। মানে এটা পুরান ঢাকার মধ্যে বড় হয়েছি, আবার নতুন ঢাকাটাও দেখতেছি, পশ এরিয়াটাও একরকম, আবার একদম পুঁতি দুর্গন্ধময় বস্তি টাইপের জীবন, এটাও আমার কাছে নর্মাল। তা ঢাকা শহরে সেই সহজভাবে নেওয়ার একটা হাতছানি আছে, কেউ যদি এটা বুঝতে পারে ও বাইচা গেল, আর যে বুঝবো না ও দৌড়ের উপরে থাকবো। মানে ওর আজকে চাইনিজ খাই দিব, কালকে সেরাটন চাই দিব, পরশু ব্যাংকক শপিং করতে দিব, ও মারা পড়ছে। এইরকম পিকিউলিয়ারিটির ভিতরে এগুলি আমার ধারণা 80s শুরু হইলো ঢোকা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি থাকলে তখন কালার টিভি নাই, কালার টিভি থাকলে তখন বাড়িতে এসি নাই, এসি থাকলে তখন হালা গাড়ি নাই, গাড়ি না থাকলে তখন বাড়ি নাই, বাড়ি না থাকলে তখন ফ্ল্যাট নাই, ফ্ল্যাট না থাকলে এখন আর ঢুকছে আবার সালা তখন বাগান বাড়ি নাই শহরের বাইরে। মানে এই যে অন্তহীন একটা দৌড়ের উপরে রইছে, মানুষকে বুঝাই দিতেছে তোর এটা থাকতে হবে, এটা থাকতে হবে। সমস্ত কিছুর ভিতরে ঢাকার একটা ব্র্যান্ডিং ব্যাপার তৈরি হচ্ছে, দুর্দান্ত রকমের তৈরি হয়েও গেছে। তা আমি নিজেও সেগুলোর ভিতরে, যেমন একটা ভালো চাইনিজে, ব্র্যান্ডেড চাইনিজে খাইলে ভাল লাগে, একটা ভালো ব্র্যান্ডেড দোকানের জ্যাকেট শার্ট পরলে ভাল লাগতেছে। দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষ লাভের আশায় লোকসানে যোগ ফল করে, দুজন মানুষ প্রেম করে, পরশ পরের হাত ধরে, দুজন মানুষই দুপথ ধরে, সময় যখন ভর করে, দুজন মানুষ প্রেম করে। তোমাদের বিয়ের কতদিন হলো? 2012-এর জুনে 12 বছর হবে। আমরা আসলে বিয়েটাকে যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছি না মাহমুদ, এই কারণে এই অবস্থা। তোমার একটু সিরিয়াস হওয়া উচিত। করি না, এটাও একটা ফ্যাক্ট। বিয়ের বিষয়ে একটু সিরিয়াস না না, এটা একটা ফ্যাক্ট, আমরা অ্যানিভার্সারি করি না বলে সিরিয়াসলি নিচ্ছি না, কিন্তু মনেও থাকে না। না, আর যদি বিয়ে না করতাম মানুষ তোমাদেরকে শান্তিতে থাকতে দিত না মাহমুদ, অশান্ত করে দিত তোমাদেরকে। বিবাহ তো একটা আইনসম্মত বেশ্যাবৃত্তি, ছাত্রের বউ কইছিল, তো যে কারণে ওই বেশ্যাবৃত্তির ভিতরে ঢুকার চাইতে এমনি কমিটেড থাকাই তো অনেক ভালো, তাতে দেখছি আমি লাভ হয়। মানে আমার ঝামেলাটা হইতেছে, এটা আমার সাইজ স্যার কইছিল, যা আমরা 25 বছর আগে বুঝি নাই, 25 বছর কুস্তি কইরা বুঝছি যে বিয়া করা খারাপ, বিয়ার পরে তুমি ওইটা আগেই 25 বছর আগে বুঝা গেছো। এখন মনে হচ্ছে বাইরে চলে যাবো, বাইরে চলে গেছি, এখন ঘুমামো, ঘুমাইছি, পড়বো, পড়ছি, লিখবো, লিখছি। এই যে স্বেচ্ছাধীন একটা মানুষ, স্বেচ্ছা স্বাধীন, ইচ্ছার কোনো অপমৃত্যু করিনি আমি, এটা বোধহয় বিয়া না করার কারণে। লিভ টুগেদার আমি পক্ষে,
মানে ওটা তো একটা অনেক বড় কমিটমেন্ট। তো আসলে আমাদের সমাজে নারীদেরকে তো আসলে মূল্যায়ন দেয় না, সম্মান দেয় না, শ্রদ্ধাটা দেয় না। যখন আমরা পুরোপুরি দিতে পারবো নারীদেরকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, লিভ টুগেদার, তখন এটা ছোট্ট ব্যাপার। মানে আমার প্রত্যাশা ঘুম থেকে ওইটা আমি শুনো ঢাকা শহরে সব ডিভোর্সড, তারপরে যে নতুন সমাজ তৈরি হবে ওইটা হচ্ছে সারা গ্রিক সিভিলাইজেশনের মতন একটা ডেভেলপমেন্ট আইলো, এনলাইটমেন্ট একটা সোসাইটি আসবে। তা আমরা আসলে ফ্যামিলির সাথেই ছিলাম। ফ্যামিলির সাথে মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে ছিলাম। বিয়ের পরে বেশ কিছুদিনই আমরা ওখানে ছিলাম। আসলে ওই একই মানে বিষয়, স্পেসের সংকট। একটা স্পেসে মানে এরকম নানান ধরনের, নানান বয়সের, নানান মতাদর্শের মানুষ থাকা আমার তো মনে হয় একটু চাপ, ডিফিকাল্ট। আগে যেরকম ছিল একটা কমিউনিটি লিভিং এর একটা ব্যাপার ছিল, একটা বৃহত্তর মানে এক্সটেন্ডেড ফ্যামিলি, এরকম একটা বিষয় ছিল। যশোরে ওদের বাসায় মাঝে মাঝে যাই যখন, স্পেশালি কোনো ওকেশনে, তখন আমি দেখি যে আম্মার কাছে কত মানুষ আসে। শুধুমাত্র আত্মীয় স্বজন না, এর বাইরেও অনেক মানুষ যারা হয়তো এসে একবেলা খেয়ে যাবে, আর কিছুই না। এরকম যে একটা যে ফ্লো অফ পিপল, সেই জিনিসটা তো আমাদের হাউসহোল্ডের কিন্তু নাই। আমাদের হাউসহোল্ডের ফ্লোটা হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব, যোগাযোগ যেটা, সেটা একদম প্রতিদিনের আপডেট সবাই সবারটা জানি। ওভার টেলিফোন কথাবার্তা হয়, আমার বোনের মেয়েদের সাথে ফেসবুকেই যোগাযোগ হয় অনেক। আর আপু তো প্রত্যেক দিনই প্রায় টেলিফোন করে, কিংবা আমি করি, মানে প্রতিনিয়তই যোগাযোগ হয়। আমার দেবর, তারপরে ননদ, ওদের সাথে ফেসবুকে যোগাযোগ হয় বেশি। আর আব্বু আম্মুর সাথেও হয় যোগাযোগ, অল্প ফোনে। তারা থাকেন কত দূরে এখান থেকে? দেখা যাবে যে ওরকম যদি হয়, আমাদের আত্মীয় স্বজনদের বেশিরভাগ বাসা আমরা প্রায় ক্রস করি। বাংলাদেশে এখন ওই যে ইউরোপিয়ান ওই যে ক্রাইসিসগুলি, বিচ্ছিন্নতার, দ্বিতীয় মহাযুদ্ধের পরে নিঃসঙ্গতা, ওইগুলি আমাদের এই যে দৌড়াদৌড়ি, একটা লোভ, এইটার ভিতরে ঢুইকা ওই বিচ্ছিন্নতা, ওই নিঃসঙ্গতা, ওই কষ্ট, ওই কর্পোরেট কালচারের বেদনা, এগুলি আস্তে আস্তে তৈরি হইতেছে। তা এইটাও বোধ হয় নগর জীবনের যে একটা ফ্যালাসি, ডিলেমা, যে এই ফ্যালাসিটা এরকম যে অনেক মানুষের সঙ্গেও যে লোকটা থাকে, সেই লোকও যখন ঘরে ফিরতে থাকে তখন জিজ্ঞেস করলে কই যান ভাই, আর কই দেখি বাসা যাবেন না আজকে, হর মিয়া এটা কথা কইলা তুমি, আমার কি কোনো ঘর বাড়ি আছে? আই বাচ্চা কাচ্চা। আমার এক ম্যাডামকে আমি বলছিলাম যে বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে আমরা নিজেরই বড় হতে পারছি না। আগ্রহ না হলে আমি বাচ্চা, খালি খালি বাচ্চা একটা নিতে চাই না। হ্যাঁ, আগ্রহ হলেই আমি বাচ্চা নিতাম, কিন্তু আমার আগ্রহ নাই। তো আমি যখন এরকম জিজ্ঞেস করে আমি বলি যে আমার বাচ্চা নেওয়ার আসলে মানে প্ল্যান নাই, আমি হয়তো নিবও না, এরকম। তো বেশিরভাগই আমাকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ, ইকোনমি ধরো তাহলে কিন্তু একরকম। তুমি যদি ইন টার্মস অফ সোশ্যাল ক্যাপিটাল, আদার তোমার নেটওয়ার্কিং, তুমি কোন এতে চলো, কোন নেটওয়ার্কে চলো, সেইগুলো ধরলে তোমার আর এক রকম। ইন টার্মস অফ মানে মানি, আমি তো মনে করি যে আমি মানে লোয়ার মিডল ক্লাস টাইপের অবস্থা। তোমার আইডেন্টিটি মানে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে আমরা এখনো আছি। কারণ আমরা এখনো মানে আমরা কি, কোত্থেকে আসলাম, কোন ক্লাস, ওটা এখনো ঠিক হয়নি আমাদের। সুমন, তুমি আসো, এখানে আসো। বাই দ্য ওয়ে, তুমি কি মিডল ক্লাস? হ্যাঁ, তুমি কি নিজেকে মিডল ক্লাস হিসেবে আইডেন্টিফাই করো? কোন ক্যাটাগরি? একটি গালি, মধ্যবিত্ত একটি গালি। মধ্যবিত্তের লোকরা মদ খায় না, মদ খায়, মধ্যবিত্ত লোকেরা মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, সব আমার বাবা মধ্যবিত্ত, দাদা মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত, আমার বাবা মধ্যবিত্ত, সব মধ্যবিত্ত। আই সুমন, আমার মনে হয় কি এটাও
একটা মধ্যবিত্ত চালচলনের একটা ইয়ে যে নিজের পয়সায় মদ খায় না, অন্যের পয়সায় মদ খায়। আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি কি লোয়ার ক্লাস, মিডল ক্লাস না আপার মিডল ক্লাস? আমি বুঝতে পারি না আমি কোন ক্লাসে বিলং করি। ইমব্যালেন্স লাইফস্টাইল লিড করি, আমি বলবো তো পুরো ইমব্যালেন্স। ইন টার্মস অফ হোয়াট? ইমব্যালেন্স মানে কেন তুমি বলছো ইমব্যালেন্স? আমরা দেখো না কি করতেছি সব কিছু মিলিয়ে। এই ফটোগ্রাফটা আউট অফ ফোকাস, তাই না? এরকম ফটোগ্রাফ কি পত্রিকায় দেওয়া উচিত? আউট অফ ফোকাস ভাইয়ার তো চোখে তাকিয়ে আছে, মানে ওর। ও মাই গড। আমি যাই। হ্যাঁ শিওর। খোদা হাফেজ, ভালো থেকো, বাই বাই। আমি জ্যামের বেস্ট ইউটিলাইজেশন করার চেষ্টা করি এখন। আমার না মজাই লাগে বুঝছেন মানুষের তাল তামসা দেখতে। এখন কিন্তু ঢাকার কনটেক্সটে যে কোনো একটা কাজের প্ল্যান করা যায়। আমি এই অফিসের পরে কিন্তু আর কোনো কিছুই আমার পক্ষে করা সম্ভব না, এবং সব কিছু থেকে আমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। মানে এইটা না একটা মানে পেইনের মতো। এটা কি হইতাছে ভাই এখানে? কোন টুল? ওই যে ওই টাইপের টুল? এটা এতটা সিমেন্ট দিছেন কেন? মাঝখানে সেন্টারে বসবে, কিন্তু এখানে কি আর গাছপালা ঘাস জন্মাইবো কোনোদিন এই সিমেন্ট দেওয়ার পরে? এটা পুরাটা খালি সিমেন্টই বানায় ফেলান না, আর মাটি রেখা লাভ কি? এই জায়গাটা পুরা পাকা। তুমি কান্দা উচিত। আমি আপনার 500 টাকা দিয়ে এটা কইলেন না, ইঞ্জিনিয়ারে বুঝান। ওইটা তো মনে আমি পেটে দিয়ে কাজ করি, এটা তো আমার। কিন্তু এইটারে আপনি কি মনে করেন এখানে শালা আত্মহত্যা করতে হইব আমরা? ইস, এইখানে এই খোয়া থাকলে জীবনে এখানে ঘাস হইব? আমারে বুঝাও তো। ঢাকা শহরে তুমি কি মনে করো যে এইভাবে সিমেন্টের উঠান হইতে থাকলে আর সিমেন্টের প্ল্যাটফর্মে হালা কবরের জায়গা পাবো? তুমি আমি কবরে যাইতে পারুন তো নাকি না? নাকি শালা কবরও বানাই দিব 2 তলা 3 তলা 6 তলা বিল্ডিং? না 6 তলার উপরে ওই ছোট্ট একটা সিমেন্টের ইয়া থাকলো, সিমেন্টের নিচে হাইন্দা গেলাম, তাই না? এটা ভালো কইছো, ঠিক আছে। তোমার আমার শালা আজিমপুরে প্ল্যান দিতে হইব 6 তলা কবর বানাও, 7 তলায় গিয়া ঘুমামো, ঠিক আছে? ওকে, ভালো থাকো। রমনা হলো প্রেমের বাজার, প্রেমিকরে ভাই হাজার হাজার, আবার কিছু সিঙ্গেল ছেলে মেয়ের প্রেমেরই অভাব। আমি রমনায়া শিয়াগো প্রেম করিব পাস, আমার বন্ধুর সাথে প্রেম করিয়া, বন্ধুর সাথে প্রেম করিয়া কাটবো 12 মাস। আমি রমনায়া শিয়াগো প্রেম করিব পাস। আপনি ঢাকা নিয়ে কোনো গান করেন নাই? ঢাকা শহরে গান করে তো লাভ না, ঢাকা শহরে গান আছে। আমি আমার ওয়াইফরে বলতেছি ঢাকা শহরে আসতে না, ঢাকা শহরে জামজটটা বাইরে গেছে, বুঝছো? এইটাই হুনাম দিলে সে কইতেছে ওরে ওই মনের মা যাইবানি, আমার সাথে যাইবানি, ওরে কি সুন্দর ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, ওরে বড় বড় দালান কোঠা চনে বনে নাই রে ঘর, ওরে রং বিরঙের বাতি জলে দেখতে পারি কি সুন্দর, ওরে উপর দিকে চাইতে গেলে শরীরে আসে টানি খানি, ও মনের মা যাইবানি, আমার সাথে যাইবানি, ওরে কি সুন্দর ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। গরিব মানুষ তুমি কেমনে সুন্দরী তো মিয়া ঢাকা শহরটা, গানে তো কইছেন সুন্দর রাজধানী। সমস্যা আছে মিয়া, এই অনেক যানজট দাম বাড়তি, ছেলে মেয়ের বাচ্চা ওরে কি দিয়ে যে খাবো আমি, ওরে যেইটা ধরি সেইটা দামি, ওরে বড় লোকে লইয়া যাই খাইতে চাই, মনটা খাইতে চাই।
ঢাকাতে যে পরিমাণ ফুড কোর্ট হচ্ছে এখন, আমি মাঝে মাঝে ভাবি এটা চলে কিভাবে। আসলে চলে, কারণ এত মানুষ এখন বাইরে খায়, মানে বাইরে খাওয়াটা এখন একটা মানে ইম্পর্টেন্ট একটা পার্ট। শুধু বাসায় খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা কঠিন এরকম না, আমার তো মনে হয় যে এক ধরনের আনউইন্ড করা এটার মধ্যে দিয়ে, আমার কাছে তাই মনে হয়। প্রচুর মানুষ এখন বাইরে খায়। আগে হয়তো বাইরে খাওয়াটা একটা বিলাসিতার মতো ছিল এবং আনন্দ ফুর্তি দাওয়াত এগুলোই হচ্ছে বাইরে খাওয়ার একটা বিষয় ছিল, কিন্তু এখন মানুষের মানে রেগুলার যে খাওয়া দাওয়া অনেকেই এখন এটা আউটসোর্স করছে। কারণ আসলে মানে সময়টা তো মানুষের কমে গেছে, মানে কাজের সময়টা এত বেশি এবং জ্যাম ট্যাম সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 14-15 ঘন্টা সে কাজের জন্যই ব্যয় করছে। তো খাওয়া দাওয়ার স্টাইলও চেঞ্জ করতে হচ্ছে সেই কারণেই। আমি তো কনসেপচুয়ালাইজই করতে পারি না যে বাসায় প্রত্যেক দিন রান্নাবান্না হবে, প্রত্যেক দিন 3 বেলা খাওয়া দাওয়া হবে, সম্ভব না তো এইভাবে ভাবা। কীভাবে ভাববো, আমি তো থাকি না বাসায়। এই শহরটার একটা গর্ব, একটা ভ্যালু আপনি দিয়েন যে ঢাকা খুব একটা মাতৃময়ী নগরী। সে অনেক কষ্টে সব কিছুকে ধারণ করে এবং আদর দেয়, ভালোবাসা দেয়, মায়া দেয়, যার জন্য আমরা বিচ্ছিন্ন হইতে পারি না। সব কিছুর শেষেও আবার দিন শেষে মনে হয় যে এই নগরটাতেই ফিরি। এর মধ্যেই সন্ধ্যা নামবে, আমি ঘরে যাব, ঘুমাবো, আবার সকালবেলা সূর্য উঠবে, আমি আবার বের হব, ভোরবেলা একটা শান্ত পরিবেশ, আবার রাস্তায় বেরিয়ে যানজট, চিল্লা চিল্লি, কোলাহল, মুখর, অফিস, টেনশন, মানুষ দৌড়াদৌড়ি, বাজার দর ঊর্ধ্বগতি, নানা জটিলতা। কিন্তু আমি আবার ফিরে আসি এই নগরটার কাছে। এই মায়াটা যে কেন, এই ম্যাজিকটা যে কেন এই নগরের, এইটা কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। শহরে জোনাকি চলে না তো কুড়োতাম সে আগুন নীল, হয়তো যা কিছু নেই নাই বা হলো সব পাওয়া, না পাওয়ার রং নাও তুমি, না পাওয়ার রং নাও তুমি। বড় বেরঙিন আজকাল, কাছাকাছি কোনো রং পাই না। বড় বেরঙিন আজকাল, কাছাকাছি কোনো রং পাই না, তাই দিতে পারি না কিছু, কিছুই রাঙানো হলো না। আগামীর রঙে ছোপাতা হয়তো এই মলিন আর ধূসর পথ ছাওয়া, এ ছাবার রং নাও তুমি, এ ছাবার রং নাও তুমি, না পাওয়ার রং নাও তুমি, আগামীর রং